মেটলাইফে বিশ্বসেরা লড়াই, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 19 তারিখ মহাকাব্যিক ফাইনালে প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। State banquet to end the only full day of Donald Trump's China visit. বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার নতুন সমীকরণ, মার্কিন প্রভাব টপকে বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, জরিপে চাঞ্চল্যকর তথ্য এবং একই সাথে তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ। ইতালি রোম সহ 15টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। কোচ হিসেবে জোড়া ট্রফি জেতার সুযোগটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। বিদায়ের বেদনায় ফরাসি কোচ, স্পেনের শ্রেষ্ঠত্ব মেনেও রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশম। I have my two kids there who changed my life since they arrived. স্বপ্ন যখন সত্যি হয় তখন চোখের জল ধরে রাখা দায়। আটলান্টার উত্তর স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজারের সাথে সাথেই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে পুরো আর্জেন্টিনা শিবির। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। আর এই মহাকাব্যিক জয়ের মহানায়ক লাউতারো মার্টিনেজ। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে যখন দাঁড়ালেন এই ফরোয়ার্ড, তখন তার চোখে আনন্দের অশ্রু। টিওআইসি স্পোর্টসকে দেওয়া এক আবেগ ঘন সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, বাবা যখন প্রথম আমার জন্য এক জোড়া ফুটবল বুট কিনে দিয়েছিলেন, তখন থেকেই আমি এমন একটি গোল করার স্বপ্ন দেখতাম। তবে এই জয়সূচক গোলের পেছনে জড়িয়ে আছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। মার্টিনেজ আবেগ আপ্লুত কণ্ঠে যোগ করেন, যেদিন আমি ফুটবল ক্যারিয়ার গড়তে রেসিং ক্লাবে যোগ দিতে বাড়ি ছেড়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত মা আমার বিছানা গুছিয়ে রাখা কখনো বন্ধ করেননি। একজন মায়ের সেই ভালোবাসা কোনো গোল বা কোনো ফাইনালের চেয়েও অনেক বেশি মূল্যবান। পরিবারে যে তার শক্তির মূল উৎস তা মনে করিয়ে দিয়ে এই তারকা জানান, তার 2 সন্তান আসার পর জীবনে অনেক শান্ত ও পরিণত হয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড কিংবা গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে গোল করা এই ফরওয়ার্ড এখন শুধুই মেটলাইফ ফাইনালের জয়ের স্বপ্নে বিভোর। Putting personal goals aside for the good of the team and winning trophies together. 6 দশক পর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা স্পেন দ্বৈরথ, এবার লড়াই শ্রেষ্ঠত্বের। বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি, এক পক্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্য পক্ষে ফর্মের তুঙ্গে থাকা তরুণ তুর্কিদের স্পেন। আগামী রোববার অর্থাৎ 19 জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় শিরোপা নির্ধারণ মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে এই 2 দল। কাগজে কলমে আর মাঠের লড়াইয়ে বিশ্বজুড়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক চমকপ্রদ তথ্য। দীর্ঘ ফুটবল ইতিহাসে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হয়েছিল মাত্র একবার। হ্যাঁ, প্রায় 6 দশক আগে 1966 সালে ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হয়েছিল এই 2 জায়ান্টকে। লুইস আর্তিমের জোড়া গোলে সেই ম্যাচে 2-1 ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনাই। স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন পিররি। যদিও সেই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল স্পেন, আর আর্জেন্টিনা বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। দীর্ঘ 60 বছর পরে এবার আর গ্রুপ পর্ব নয়, লড়াইটা সরাসরি বিশ্বসেরা হওয়ার। অতীতের সেই একমাত্র জয়ের স্মৃতি ধরে রেখে ট্রফি ধরে রাখতে চাইবে আর্জেন্টিনা। অন্যদিকে ইতিহাস বদলে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রফি নিজেদের করে নিতে মরিয়া লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এদিকে মার্কিন পরাশক্তির পতন, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা। বৈশ্বিক ভূরাজনীতিতে কি তবে এক মেরুকরণের অবসান ঘটতে চলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপ অন্তত সেই আভাসই দিচ্ছে। 2002 সাল থেকে বৈশ্বিক জনমত নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানের ইতিহাসে এবারই প্রথম দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। বিশ্বের বেশিরভাগ দেশে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখন অনেক বেশি। চলতি বছরে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে বিশ্বের 36টি দেশের 42,000-এরও বেশি মানুষের ওপর চালানো এই জরিপ, সেখানে দেখা গেছে 25টি দেশই চীনের গ্রহণযোগ্যতা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে স্পেন, ইতালি, কানাডা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে চীনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে পোল্যান্ড, ফিলিপাইন, ভারত ও ইসরায়েল সহ মাত্র 6টি দেশ এখনও যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রয়েছে। গবেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ওপর বেশি আস্থা রাখছেন সাধারণ মানুষ। পাকিস্তানের 90% মানুষ চীনের পক্ষে কথা বললেও এশিয়ার ব্যতিক্রম কেবল জাপান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বৈরী পররাষ্ট্রনীতি, সামরিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক চাপের কারণেই মধ্যম আয়ের দেশগুলো এখন বিকল্প পরাশক্তি হিসেবে চীনের দিকে ঝুঁকছে। ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্ত। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে এক ঐতিহাসিক নতুন অধ্যায়।
খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তিনি ইতিমধ্যে গ্রহণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, এই হাই প্রোফাইল সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর আগে গত 6 জুলাই ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডাক্তার আব্দুল্লাহ জাফর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। কূটনৈতিক মহল মনে করেছে, মধ্যপ্রাচ্য বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। যুবরাজের এই সফরের মাধ্যমে শুধু শ্রম বাজারই সম্প্রসারিত হবে না, বরং বাংলাদেশে সৌদি বিনিয়োগের এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সাথে আগামী 2027 সালে ফেব্রুয়ারির মাসে জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম মিউনিক সিকিউরিটি কনফারেন্স অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গরমে চলছে ইতালি, রোমে সুপার ট্রপিক্যাল নাইট, জারি চরম রেড অ্যালার্ট। জলবায়ু পরিবর্তনের চরম রূপ দেখেছে ইউরোপ। তীব্র ও অসহনীয় তাপ প্রবাহে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইতালির রাজধানী রোম। আফ্রিকান উচ্চচাপ বলয়ের প্রভাবে রোম সহ দেশটির প্রায় 15টি প্রধান শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা লেভেল 3 রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রোমের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 8 ডিগ্রি বেড়ে 38 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে। তবে এবারের আবহাওয়া বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে ইতালির রাতের আবহাওয়া। রোমে তৈরি হয়েছে সুপার ট্রপিক্যাল নাইট পরিস্থিতি, অর্থাৎ রাতভর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। ফলে অতিরিক্ত আর্দ্রতায় রাতে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে নাগরিকদের জন্য। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা নির্দেশনা জারি করে বলা হয়েছে, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেন কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হন। তৃষ্ণা না পেলেও দিনে অন্তত 2 লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের আগে এই তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদেরা। বিদায়ের বেদনায় ফরাসি কোচ, স্পেনের শ্রেষ্ঠত্ব মেনেও রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশম। ডেল্টা বা ডালাসের মাঠ ফ্রান্সের জন্য সুখকর হলো না। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে গোল হজম করে ব্যাকফুটে চলে যাওয়া ফ্রান্স আর ম্যাচে ফিরতেই পারেনি। স্পেনের নিখুঁত পাসিং আর মাঝ মাঠের অগ্রাসী ফুটবলের সামনে 2-0 ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিল গত আসরের রানার্স আপরা। ম্যাচ শেষে মাঠের ফুটবলীয় ব্যর্থতা অকপটে স্বীকার করলেও রেফারিং এর মান নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। এল সালভাদরের 35 বছর বয়সী রেফারি ইভান বার্টনকে কাঠগড়ায় তুলে সংবাদ সম্মেলনে দেশম বলেন, হারের পর রেফারি নিয়ে কথা বললে লোকে হয়তো আমাকে ক্রাই বেবি ভাববে, কিন্তু আমি আপনাদেরই জিজ্ঞাসা করছি, এই রেফারি কি বিশ্বকাপের মতো একটি সেমিফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? ম্যাচের চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ থাকলেও মূল রেফারির সিদ্ধান্তগুলো ছিল প্রশ্নবিদ্ধ। পেনাল্টির সিদ্ধান্ত ছাড়াও ম্যাচের বেশ কিছু ক্ষেত্র রেফারির পক্ষপাতমূলক আচরণ ছিল বলে অভিযোগ তোলেন এই ফরাসি মাস্টার মাইন্ড। তবে রেফারিকে কাঠগড়ায় তুলেও বিজয়ী স্পেনকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। দেশম যোগ করেন, ছেলেরা মানসিকভাবে বিধ্বস্ত, তবে আমাদের সৎ হতে হবে। স্পেন আজ আমাদের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে। আমরা কিছু টেকনিক্যাল ভুল করেছি, আর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ভুল করলে এমন চরম মূল্য দিতেই হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।